আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসরে সবাই, টান রে সবাই টান। বোঝা যত বোঝাই করি, করবো রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পাড়ি, যায় যদি যাক প্রাণ। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। কে ডাকের পিছন হতে, কে করে রে মানা, ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে, সুখের ডাঙায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি, চলবো গে গান। আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান। সৌমিত্র বসু তার কথা শুরু করছে শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ এফএম-এ। প্রথমে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলবো। আজকে 16 জ্যৈষ্ঠ সোমবার, 1428 ইংরেজির 31 মে 2021, তিথি বৈশাখ, কৃষ্ণপক্ষ ষষ্ঠী, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয়ের সময় ভোর 4:55 হয়ে 40 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় সন্ধে 6:12 হয়ে 38 সেকেন্ড। আজকে জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ দেবগণ। অপরাহ্ন 4:02 গতে দেবারিগণ। রাত্রি 3:59 গতে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। যোগী শ্রেষ্ঠ জাওলা প্রসাদ তিওয়ারির মহাপ্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1983 খ্রিস্টাব্দে। মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান জন্মগ্রহণ করেন আজকের তারিখে 1819 খ্রিস্টাব্দে। 1855 খ্রিস্টাব্দে আজকের তারিখেই প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বরের কালী মন্দির। 1865 খ্রিস্টাব্দে প্রবাসী ও মডার্ন রিভিউ পত্রিকার খ্যাতনামা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। এই শরণাগত সৌমিত্র পাতায় প্রত্যেক দিন রাত্রির 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু উপস্থিত থাকে আপনাদের সঙ্গে গল্প করবার জন্য। তার মূল উদ্দেশ্য সকালবেলার অনুষ্ঠান কেমন হলো সে ব্যাপারে আপনাদের মতামত জানা। আপনারা যারা এখনো পর্যন্ত আসেননি তাদের স্বাগত জানাই। তার বাইরে আরেকটা কাণ্ড হয়েছে, সেটা অবশ্যই বিগ এফএম এর কোনো দায় নেই, বিগ এফএম সেই কাজটা করেনি, কিন্তু শরণাগতের যারা শ্রোতা তারা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন। সেই গ্রুপটার নাম হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবার। ভারী চমৎকার গ্রুপ, কোনো ঝগড়াঝাটি নেই, সবাই মিলে খুব হই হই করে থাকেন, খুব মজা করে। আমার খুব সেই গ্রুপের মধ্যে মাঝে মাঝে আমি ঢুকি, খুব যে কথা লিখি বা বলি তা নয়, কিন্তু খুব চমৎকার লাগে। শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে এলে তার সূত্র ধরে আপনারা সেই গ্রুপেও ঢুকে পড়তে পারেন। গ্রুপটা আমার খুব ভালো লাগে এইটা বলার। যাই হোক, আপাতত গানের পর আজকের দিনটার কথা বলবো। আজকের দিনটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। এই সংসার হলো ধোঁকার টাটি। না, একথা তো আমরা সবাই জানি, হয়তো মনে মনে মেনেও থাকি, কিন্তু এই সংসারকে ছাড়তে পারি না। এই যে ধোঁকার টাটি, তা আমাদের একটা বন্দি দশার মধ্যে আটকে রেখে দিয়েছে। আমরা কিছুতেই এখান থেকে বেরিয়ে আসতে পারি না। তামাক সেবনটাও একই রকমের একটা ব্যাপার। আন্তন চেখভের একটি নাটক নিয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা দুরন্ত একক অভিনয় আছে। তামাকু সেবনের অপকারিতা
আপনারা অনেকেই শুনেছেন নিশ্চয়, এবং আমার যতদূর মনে হয় ইউটিউবে আছে, আপনারা একটু শুনে নিতে পারেন। সেখানে সংসার আর তামাককে এক করে দেখানো হয়েছে। দুটোই ক্ষতি করে, আর যারা পারে না তারা দুটোই ছাড়তে পারে না। হঠাৎ সকালবেলা তামাকের কথা কেন? তার কারণ আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, আজকে তামাক বিরোধী দিবস। এবারে আসি আমাদের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে কেমন করে ইন্দ্রদ্যুম্ন অবন্তীনগর ছেড়ে এই নীলাচলে চলে এসেছেন এবং সেখানে জগন্নাথ দেবের মূর্তি তৈরির জন্য যে কাঠ, সেই কাঠ কেমন করে পাওয়া যাচ্ছে সেই সমস্ত নিয়ে আপনাদের গল্প বলবো। তারপর চলে যাব স্বামী বিবেকানন্দের বলা নানান খোশ গল্পে। আপনারা জানেন যে প্রণমী তোমারে এই পর্যায়ে স্বামী বিবেকানন্দ তার বিচিত্র রকমের সমস্ত কথা, তার বাণী, তার ব্যাখ্যা, এই সমস্ত হচ্ছে। এমনি গল্প টল্পও বলা হচ্ছে আর কি। তারপর হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যে মানুষটিকে নিয়ে আমরা একটা গল্প বলেছিলাম, মজার গল্প, তার নামটা বলবো এবং যথারীতি একজন নতুন মানুষের কথা বলবো। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমাদের কেদারনাথ ঘুরে আসা গেল, কিন্তু কেদারনাথ ঘুরে আমরা বাড়ি ফিরে আসবো না। পঞ্চ কেদারের কথা বলেছিলাম আপনাদের। এখানে 5টা মন্দির আছে, সেই পঞ্চ কেদার দেখে তারপরে বাড়ি ফেরা যাবে। তাহলে কেদারনাথের পরে কোন পঞ্চ কেদারের কোন মন্দিরে যাব সেটা জানতে পারা যাবে আজকে। আপাতত গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনি। আমি সৌমিত্র বসু আপনাকে শোনাচ্ছি বা আপনাদের শোনাচ্ছি স্কন্দ পুরাণের একটি কাহিনীর কথা। রাজা ইন্দ্রদ্যুম্ন অবন্তীনগর ছেড়ে এই নীলাচলে এসেছেন। বিশ্বকর্মার 2 পুত্র এখানে নগর পত্তন করে দিয়েছেন। এবার অশ্বমেধ যজ্ঞ হবে, তার জন্য প্রচুর ব্যবস্থা আয়োজন সব চলছে, কিন্তু জগন্নাথ দেব অন্তর্ধান করেছেন। ফলে রাজার মন বেশ খারাপ। তো সেই মন খারাপ নিয়েই অশ্বমেধ যজ্ঞ হলো। 1000 যজ্ঞের মধ্যে একটা মোটে বাকি। এমন সময় রাত্রিবেলা ঘুমের মধ্যে জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিলেন মহারাজকে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন। রাজা তাড়াতাড়ি উঠে বসে তাকে প্রণাম করলেন। আদেশ করুন প্রভু। জগন্নাথ দেব বললেন, তোমার অনুচরদের দক্ষিণ সমুদ্র তীরে পাঠাও। কেন, সেখানে কি আছে প্রভু? জিজ্ঞেস করতে করতে মিলিয়ে গেলেন তিনি। তো দেব জগন্নাথের আদেশ। ভোর হতে না হতেই রাজা 4 জন বিশ্বস্ত অনুচরকে পাঠিয়ে দিলেন দক্ষিণ সমুদ্র তীরের দিকে। তারা ফিরল প্রায় দৌড়তে দৌড়তে। মহারাজ, এক আশ্চর্য ঘটনা দেখলাম। কি দেখলে? এক কাষ্ঠচারী বর্ণ দেখিতে সুন্দর, শ্বেত রক্ত নীল পীত অতি মনোহর, শঙ্খ চক্র গদা পদ্ম আঁকা তার গায়ে, সেই কাষ্ঠ হতে যেন জ্যোতি ঠিক রায়। রাজা তো কিছুই বুঝতে পারছেন না, এমন একটা কাঠ কোথা থেকে এলো। নারদ বসেছিলেন সেই সভায়। তিনি বললেন, বুঝতে পারছ না মহারাজ, এই হলো তোমার অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফল। বিষ্ণু মূর্তি স্থাপন করবার জন্য তো তুমি বহু জন্ম ধরে তপস্যা করেছ। এতদিনে দেব বিষ্ণুর তোমার উপর দয়া হয়েছে। যে কাঠের খবর ওরা নিয়ে এসেছে সেই কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি হবে। ও কোনো সাধারণ কাঠ নয়। তক্ষুনি তো সেই কাঠ এনে রাখা হলো মন্দিরের মধ্যে একটা বেদির ওপরে।
কিন্তু কাঠ তো পাওয়া গেল, এই কাঠ থেকে মূর্তি গড়বেন কে? হঠাৎ আকাশে যেন মেঘ ডেকে উঠল, কিন্তু আকাশ তো পরিষ্কার। রোদ যেন স্নিগ্ধ হয়ে এলো, কিন্তু কোথাও কোনো মেঘের দেখা নেই। দৈববাণী হল, রাজা ইন্দ্রদ্যুম্ন, একজন বৃদ্ধ শিল্পী আসবেন তোমাদের কাছে, তিনি আমার মূর্তি গড়বেন। তিনি যা শর্ত দেবেন তা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে, এই আমার আদেশ। রাজা প্রণাম করে বললেন, তাই হবে প্রভু, তাই হবে। তাই হল। একদিন এক বৃদ্ধ রাজার সামনে এসে দাঁড়ালেন। রাজা বললেন, কে আপনি, কি চাই? সেই বৃদ্ধ বললেন, আপনি আমাকে আপনার মন্দিরে মূর্তি নির্মাণ করবার জন্য নিয়োগ করুন মহারাজ। রাজার মনে পড়ল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, দৈববাণীতে এক বৃদ্ধ ভাস্করের কথা বলা হয়েছিল বটে। রাজা বললেন, বেশ, আপনি আপনার কাজ শুরু করুন। কাজ শুরু হলো, কিন্তু পুরাণ চিরন্তন শেষ হলো। এরপর প্রণমী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। স্বামী বিবেকানন্দের নানান মজার গল্প, এই সমস্ত কথা বলছিলাম আমরা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো তার এই সমস্ত খোশ গল্পের সূত্র ধরে আসতো ছোটবেলার কথা। হ্যাঁ, আমরা তো এই প্রণমী তোমারে পর্বে স্বামীজির ছোটবেলা নিয়ে আগে অনেক কথা বলেছি, কিন্তু ছোটবেলার কথা কি কখনো শেষ হয় বলুন? দুষ্টুমির গল্প কি কখনো শেষ হয়? তা একটা কথা ঠিক জানেন, স্বামীজির মতো এই ধরনের মানুষ যারা জন্মসূত্রেই অন্যরকম, তাদের ছোটবেলার দুষ্টুমির মধ্যেও কিন্তু বড় বয়সে তারা যা হবেন, বা তাদের যে প্রতিভা, তাদের যে আর পাঁচজনের থেকে অন্য রকমের একটা ক্ষমতা, তার কিছু কিছু নিদর্শন ঠিক ধরা পড়ে। বলবো, সেই রকম কথা বলবো গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু ফিরে আসছে। সৌমিত্র বসু শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আপাতত আমরা আছি প্রণমী তোমারে এই পর্যায়ের মধ্যে। তো স্বামীজি ছোটবেলার কথা বলছিলাম। যেমন ধরুন, স্বামীজি তো ছোটবেলায় খুব দুষ্টু ছিলেন। আজকে মনে হয় দুষ্টুই তো হওয়ার কথা। ভাবুন, পরাধীন দেশের একজন মানুষ অত অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি অন্তত দুটো দেশকে প্রায় ঝুঁটি ধরে নাড়িয়ে দিয়েছিলেন। তো খুব দুষ্টু লোক না হলে কি এটা সম্ভব? মানে, আমি দুষ্টু বলতে কোন অর্থে বলছি সে তো আপনারা বুঝতেই পারছেন। ভালোবেসে বলছি, শ্রদ্ধা করে বলছি। যাকে ঘটনার কথায় আসি। স্বামীজি না কি তার ছোটবেলার নামে বিলে বলবো, যে বিলের বয়স থেকে গেরুয়ার উপরে তার অসম্ভব টান। গেরুয়া পরে কেউ, মানে সাধু সন্ন্যাসী ভিক্ষুক বাড়ির দরজায় এলেই হলো, বিলে তার কাছে ছুটতে চলে যাবে, ঘরের মধ্যে যা কিছু আছে দিয়ে দেবেই দেবে। কিন্তু মহা মুশকিল, অগত্যা তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখা হলো। তাতে কি, আরে যে ঘরে বন্দি করা হয়েছে সেই ঘরে জানলা আছে, তো জানলা দিয়ে যা কিছু ঘরে আছে তা বিলিয়ে দিতে তো কোনো অসুবিধে নেই। এই সব দুরন্তপনা আর দুষ্টুমি বুদ্ধির জন্য মা ভুবনেশ্বরী বলতেন, বাপরে বাপ, শিবের কাছে ছেলে চেয়েছিলাম, তো তিনি হাতের কাছে আর কাউকে না পেয়ে একটা ভূতকে পাঠিয়ে দিয়েছেন। আবার ধরুন, মাস্টারমশাই পড়াচ্ছেন, বিলে পাথরের মূর্তির মতো চোখ বন্ধ করে ধ্যান করছে। তার দিকে হঠাৎ চোখ পড়ে গেছে মাস্টারমশাই। তিনি তো রেগে কাঁই, এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা, অসভ্য বাঁদর ছেলে, আমি তোমাকে পড়াচ্ছি আর তুমি চোখ বুঝে অন্য কথা ভাবছো।
বলো 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 বলো, কি পড়াচ্ছিলাম বলো বলো। না বলতে পারলে আজকে। বলতে বলতে বিলে মাস্টার মশাই এতক্ষণ ধরে যা পড়িয়েছেন তা গড় গড় করে বলে দিল। ব্যাস, বকুনি শাস্তি সব দরজা বন্ধ। এই অসম্ভব স্মৃতিশক্তিটা নাকি বিলে পেয়েছিল তার মায়ের কাছ থেকে। তিনি নাকি একবার রামায়ণ পাঠ শুনে যতটা পড়া হলো সেটা একেবারে গড়গড় করে বলে দিতে পারতেন। মা ভুবনেশ্বরীর তো ছেলেকে নিয়ে গর্বের শেষ ছিল না। ছেলের সম্পর্কে তার একটা মন্তব্য, মানে সংক্ষিপ্ততম মন্তব্য আছে, বলবো। একজন তাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা স্বামীজি ছোটবেলায় কেমন ছিলেন? মা ভুবনেশ্বরীর জবাব, ওর জন্য আমাকে 2টো ঝি রাখতে হয়েছিল। নেই, বুঝে নিন, এর থেকে কি বুঝে নেবেন। মায়ের কাছ থেকে স্বামীজি যে কত কিছু পেয়েছেন সে কথা তো আমি আগে বলেছি আপনাদের। নিজের ছাত্রছাত্রীদের সাতকাহন করে বলতেন সে সমস্ত কথা। কিন্তু শুধু কি মা, বাবা নন বিশ্বনাথ দত্ত? বাবার কাছ থেকে তিনি পেয়েছিলেন অসম্ভব মেধা আর অসম্ভব দান করার ক্ষমতা। 2 হাতে দান করতেন বিশ্বনাথ দত্ত। তার কাছে হাত পেতে কেউ ফিরে গেছে এমনটা কখনো হয়নি। কিন্তু আজকের মতো প্রণমী তোমার এইবার শেষ করতে হবে। এরপরে আমরা চলে যাব হে মহাজীবনে 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু ফিরে আসবো আবার কথা বলবার জন্য গানের পর। একজন সম্পাদক, পত্রিকার সম্পাদক, সম্পাদক হিসেবেই তার খ্যাতি। ধরুন এই আজ থেকে 100 বছরের কাছাকাছি আগে তিনি সম্পাদকের কাজ করতেন। ওই যে বললাম, সম্পাদক হিসেবেই তার প্রধান খ্যাতি, কিন্তু পত্রিকার সম্পাদক বললে তার সম্পর্কে আসলে কিছুই বলা যায় না। এর পাশাপাশি যদি বলি যে এখন আমার কি করণীয়, সে ব্যাপারে বেশ তাহা মানুষেরা তার পরামর্শ নিতেন। মানে ধরুন যারা পরামর্শ নিতেন তাদের মধ্যে একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রবীন্দ্রনাথের খুব কাছের মানুষ ছিলেন এই ভদ্রলোক। বয়সে 4 বছরের ছোট ছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু নানান বিষয়ে তার পরামর্শ নিতেন। শুধু পরামর্শের কথা নয়, রবীন্দ্রনাথ সারা জীবন ধরে তার পত্রিকায় লিখে গেছেন, খুব দামি দামি সব লেখা। আসলে এই পত্রিকা ইত্যাদির প্রবণতাটা তিনি পেয়েছিলেন তার বাবা শ্রীনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। শ্রীনাথ বাঁকুড়ার একজন খুব নামকরা সাংবাদিক ছিলেন, শিক্ষাবিদও বটে, পড়াশোনায় খুব ভালো ছিলেন। এই আমাদের হে মহাজীবনের যিনি নায়ক, ইংরেজি নিয়ে MA পাশ করলেন 19 শতকের শেষের দিক। বাঙালি প্রগতিশীল মানুষেরা তখন দলে দলে ব্রাহ্ম হয়ে যাচ্ছেন। আমাদের এই মহাজীবনও ব্রাহ্ম হয়ে গেলেন। সারা জীবনে প্রচুর পত্রিকা বার করেছেন। পত্রিকা বার করাটাকে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ মনে করতেন, আর সেটা আমরাও মনে করছি। কেন মনে করছি বলুন তো? ধরুন আপনি লেখেন, আপনার খুব নাম, আপনার নিজের ভাবনা চিন্তা আদর্শ সেই লেখায় প্রকাশ পায়। কিন্তু যদি এমনটা হয় একটা পত্রিকায় আপনি এবং আপনার মতো আরো 10 জনের ভাবনা চিন্তা প্রকাশ পাচ্ছে, সেই সবটা মিলিয়ে কিরম একটা আন্দোলনের চেহারা নিয়ে নিতে পারে না? তার জোর তো অনেক বেশি হয়। MA পরীক্ষা দেবার পরেই তিনি প্রকাশ করলেন ধর্মসিন্ধু বলে একটা পত্রিকা। নাম দেখেই বুঝতে পারছেন সে পত্রিকার বিষয় কি। তারপর দাসী, মেয়েদের জন্য। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সঙ্গে মুকুল বলে একটা পত্রিকা বার করলেন ছোটদের জন্য। ইংরেজি পত্রিকা বার করছেন মডার্ন রিভিউ নাম দিয়ে, 1 নম্বর পত্রিকা। তাতে রবীন্দ্রনাথের লেখা নিয়মিত ছাপা হতো, খুব দামি দামি লেখা সব। আবার আর একটা বাংলা কাগজ চালাতেন, সেটাও সেই সময় 1 নম্বর কাগজ ছিল। প্রবাসীর নাম তো অনেকেই শুনেছেন। হিন্দি পত্রিকা বার করেছেন বিশাল ভারত। মানে নানান ভাষার পত্রিকা, নানান শ্রেণীর মানুষের জন্য পত্রিকা, সেটা ছোটদের জন্য হতে পারে, মেয়েদের জন্য হতে পারে,
ইংরেজি পত্রিকা হতে পারে, সেটা শিক্ষিত মানুষের জন্য নানান ধরনের সব পত্রিকা বার করেছেন। অসম্ভব স্বাধীন চেতা মানুষ ছিলেন, মানে যেটা ঠিক বলে মনে হবে সেটা ছাপবেন। তার জন্য ইংরেজ সরকার তাকে নানানভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে। আসলে সেই খুলনায় থাকতেই স্বাদেশিকতার মন্ত্র বুকের মধ্যে খোদাই হয়ে গিয়েছিল। তো আর একটা ব্যাপার ছিল, ভীষণ ডিসিপ্লিন যাকে বলে। পত্রিকা একেবারে নিয়ম করে প্রতি মাসের শুরুতে বেরোবে, কখনো এর অন্যথা হতে দেননি। পত্রিকা এই নিয়মিত নির্দিষ্ট দিনে বার করা, এ ব্যাপারে তিনি প্রথম। মানে কাজ হচ্ছে কাজ, সেখানে কোনো আপোষ নয়। সত্যিকারের প্রফেশনাল, পেশাদার বলতে যেটা বোঝায়। এই সম্পাদককে আপনারা আন্দাজ করতে পারছেন? ভাবুন একটু, ভাবুন, আর আপনাদের চিঠিপত্র শুনুন একটু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি, বুঝতে পারছেন কে, ইসলামকে নিয়ে লেখা। জাতিভেদ প্রথার মতো যে নৃশংস নীচ মনোভাব মানুষের মনে বিরাট একটা অংশ জুড়ে রয়েছে, তার থেকে মুক্তি দিতে পারেন একজন, তিনি হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সেই অমর কবিতাটি, মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটি পড়লে বা শুনলে সত্যি আমার মনের ভিতর কিছু একটা সত্য বের হয়ে আসে। এই এক আকাশের নিচেই তো আছি আমরা, একই অক্সিজেন গ্রহণ করছি, আবার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি সেই একই জায়গায়, একইভাবে মিলেমিশে একাকার। রক্তে তো কারোর লেখা নেই যে হিন্দু মুসলিম। কবি নজরুল চিরকালই আমার কাছে একজন ঈশ্বরতুল্য মানুষ। আমার মনে হয়েছে তার লেখায় যেমন আছে সব প্রতিকূলতা উপেক্ষা করে উঠে দাঁড়ানোর প্রেরণা, তেমন আছে আবেগ মাখানো গন্ধ। তিনি নিজেও হারেননি, আর কাউকে হেরে যেতেও কখনো বলেননি। বলেছেন কেবল চল চল চল। তিনি চলতে চলতেই বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর। আমার কাছে তিনি যুগে যুগে, তিনি তার কলমের কালিতে মানুষকে মানুষের মতো, মানুষকে মানুষের জন্য তৈরি করেছেন। আর তাই তিনি শুধু আমাদের কাছে নন, কবিগুরুর কাছেও এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব, যিনি কবিগুরুকেও চমকিত করেছেন। কবি নজরুলের লেখা পড়ে সত্যি আমি নিজেও হয়তো অনেক প্রতিকূলতা উপেক্ষা করতে পেরেছি, প্রেরণা পেয়েছি বাঁচার। আমি তখন তাই ভাবি, আজকে একবারও নিজের দেশের এই রত্নগুলো, যারা মডেল হিসেবে কেউ নেই যাদের কাছে, তারা খুঁজে পায় না। তারা তো শুধু আমাদের জীবনের রোল মডেল নন, জীবনের প্রতি পদক্ষেপে এগিয়ে নিয়ে গিয়ে বেঁচে থাকার অনুপ্রেরণা। আমার কবি, আমার নজরুল, আমি তোমাকে চিনিনি ভুল, মানবের মাঝে অমর তুমি, তোমায় জানাই আন্তরিক প্রণমী। যতই বলি আমার লেখা শেষ, কিন্তু তার লেখা শেষ নয়। তার লেখা অবিনশ্বর, অনন্ত। তিনি আমার হৃদয়ে জুড়ে আছেন ঈশ্বরের আসনে। সুস্মিতা গোস্বামী, পূর্ব সূর্যপুর, তালতলা, বারাসাত। সুস্মিতার এই চিঠিটি পড়বার পর পরের চিঠি পড়ব। বিদ্রোহের বীজ যার রক্তে, জীবন যার বাঁধন হারা, চেতনা যার মৃত্যুঞ্জয়ী অবিনাশী, তিনি সর্বকালের ধূমকেতু কাজী নজরুল ইসলাম, যার চিন্তাধারা ছিল জীবনের সমস্ত অধিকার হারিয়ে জীবন ধারণ করার চেয়ে জীবন দিয়ে জীবন প্রতিষ্ঠা করা মহত্তর। প্রথাগত শিক্ষার আলোকবর্তিকায় উজ্জ্বল না হয়েও যিনি নিজের জীবনবোধে স্বমহিমায় ভাস্বর, তিনি নিজেই নিজের তুলনা। তার ভাবধারা শিশুকাল থেকেই আমাকে প্রাণিত করে, আলোকিত করে, উদ্বুদ্ধ করে, রক্তে লাগায় দোলা। একজন নারী হিসেবে পদে পদে শৃঙ্খলায়িত না হয়ে কিভাবে মনকে প্রশস্ত, স্বাধীন ও উজ্জীবিত করতে হয়, তা কবির সত্তাকে অন্তরে অনুভব করতে করতে অজান্তেই ফলপ্রসূ হয়।
নজরুল তার কবিতায় শব্দের সাথে শব্দ ঘষে আগুন জ্বালান। সেই আগুনের ঝাঁঝ বিদ্রোহ হয়ে দিকে দিকে জয়ডঙ্কা বাজায়, সাবধান করে অত্যাচারী শাসককে। তিনি ঘোষণা করেন বিদ্রোহী পুনর্জন্মের হাতিয়ার। কবির শোষিত শ্রেণীর প্রতি মমত্ব অগাধ, তাই তো কবি বলতে পারেন, আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। আজকের সমাজেও কবির এই মর্মব্যথা ভীষণ প্রাসঙ্গিক। সাম্যবাদের প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমাজ কোনোদিন সুখী ও সুন্দর হতে পারে না। সব মানুষই যখন মানে, অর্থে, বিত্তে, চেতনায়, শিক্ষায়, সংস্কৃতিতে সমতা পাবে, সেদিনই নজরুলের জীবনবোধ সার্থক হবে। লিখেছেন সুদীপ্তা বিশ্বাস দত্ত, গ্রাম বাঁকদহ, পোস্ট বোহার, পূর্ব বর্ধমান। এই দুটি চমৎকার চিঠির পর আমরা গান শুনব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তারপর একেবারে শেষ অনুষ্ঠান বাইরে দূরে, আমি আপনাদের সৌমিত্র বসু। এখন শরণাগতের শেষ অনুষ্ঠান বা শেষ পর্যায়ে বাইরে দূরে। ঝড় চলে গেল, বৃষ্টি চলে গেল, দুদিন পর থেকে আবার গরম। এই তো আমাদের কপালের লিখন। তা এই গরমে কেদারনাথটা ঘুরে আসতে দিব্যি লাগলো, কি বলেন? দেখুন, এই তো বুদ্ধদেবের কথা যে আপনার জীবন অনেক বরফের চূড়া ঝকঝক করছে, খানিকক্ষণের জন্য অন্তত এই গরমের হাত থেকে আপনি খানিকটা রেহাই পাবেন মনে মনে। তাহলে শুধু কেদারনাথে না থেমে থেকে আমরা বরং পঞ্চকেদার ঘুরে দেখিনি, কি বলেন? তাহলে ঘুরে দেখবার জন্য তো একটু গোছগাছ করতে হয়। সেই গোছগাছের সময়টা আপনারা গান শুনে কাটান, তারপর পঞ্চকেদার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যায় বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু নিয়ে যাচ্ছি পঞ্চকেদার দেখাবার জন্য। কিন্তু তার আগে পঞ্চকেদার ব্যাপারটা কি সেটা একটু গুছিয়ে বলে দিই আপনাদের। যাদের বলে শিবায়ত, শিবভক্ত, তারা কাছাকাছি জায়গা, মানে কাছাকাছি মানে সবটাই হিমালয়ের ওই গাড়োয়াল এলাকার মধ্যে পড়ছে, উত্তরাখণ্ডে 5টি শিবস্থানের কথা বলেছেন। সেখানে 5টি শিবের মন্দির আছে, তারাই হলো পঞ্চকেদার। এদের মধ্যে প্রথম হলো কেদারনাথ, তার কথা তো আগেই বলেছি। তারপরে তুঙ্গনাথ। কেদারনাথ হলো 3583 মিটার উঁচু, তুঙ্গনাথের উচ্চতা হলো 3680 মিটার, রুদ্রনাথ 3559 মিটার, মধ্যমহেশ্বর, সেখান থেকে হয়েছে মদমাহেশ্বর, 3490 মিটার, কল্পেশ্বর হলো 2200 মিটারের মতো উঁচু। কেদারনাথ দেখা হয়েছে, এবার আমরা যাব তুঙ্গনাথ দর্শন করতে। কেদারনাথের চেয়েও যে মন্দির 97 মিটার উঁচু। না, মন্দিরে তো যাব, দর্শনও করব, তার আগে পুরনো কাহিনীটা একটু ঝালিয়ে নেওয়া যাক। মনে আছে তো সেই গল্প? পাণ্ডবদের কিছুতেই ক্ষমা করতে পারবেন না বলে শিব ষাঁড় বা নন্দী হয়ে মাটির নিচে ঢুকেছিলেন, ভীম তাকে বার করে আনেন। সেই যে বৃষ, তার কুঁজ পাওয়া গিয়েছিল কেদারনাথে, বাহু পাওয়া গিয়েছিল তুঙ্গনাথে, নাভি আর পেট পাওয়া গেল মধ্যমহেশ্বরে, মুখ পাওয়া গেল রুদ্রনাথে, মাথার চুল পাওয়া গেল কল্পেশ্বরে। এই 5টা জায়গাতেই পাণ্ডবেরা মন্দির তৈরি করে দিলেন, শিবের পুজো দিলেন, পাপ থেকে তারা মুক্ত হয়ে গেলেন। তারপরে তো পাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে যাত্রা করলেন। একটা কথা বলে নি, পঞ্চকেদার দর্শন করে কিন্তু একবার বদ্রীনাথটা ঘুরে আসবেন, সেও খুব বড় এক শিবের মন্দির। ব্যাস, ভূমিকা হলো এইবার, মানে যতটুকু সময় আছে তুঙ্গনাথ দর্শনের চেষ্টা করা যাক। আচ্ছা, তুঙ্গনাথকে নিয়ে একটা কিংবদন্তির কথা তো বললাম, পঞ্চকেদার নিয়েই সেই কিংবদন্তি। এটাও বলে রাখি, এই তুঙ্গনাথের কাছাকাছি চন্দ্রশিলা পর্বত চূড়ায় রামচন্দ্র নাকি তপস্যা করেছিলেন।
আবার রাবণ এখানে তপস্যা করেছিলেন এমন কথাও বলা হয়ে থাকে। মাক্কু বলে কাছাকাছি একটা গ্রাম আছে, আদি শঙ্করাচার্য নাকি এইখানে নিয়ম করে দেন এই মাক্কু গ্রামের ব্রাহ্মণ পরিবার থেকেই পুরোহিত নিয়ে আসতে হবে। কেদারনাথের মতো এখানেও শীতকালে মন্দির বন্ধ হয়ে যায়। পুরোহিতরা 29 কিলোমিটার দূরে মাক্কু মঠে চলে যান, দেবতা তখন সেইখানে অধিষ্ঠান করেন। চল তাহলে যাত্রা শুরু করা যাক। ট্রেক করে যাবো তো? হ্যাঁ, সেটাই ভালো। চোপটা থেকে তুঙ্গনাথ না, রাস্তা কিন্তু খুব দুর্গম নয়। দুর্গম রাস্তা নয়, কিন্তু জীবনে কখনো ভুলতে পারবেন না এই রাস্তা, বলা সম্ভবই নয়। কেন এই কথা বললাম? বলবো পরের দিন। আপাতত এই কথাটা বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক, যে ফেসবুক থেকে আমি লাইভে অনুষ্ঠান করি